ছোটবেলা থেকে বড় হলাম সবার মুখে শুনতে শুনতে আমার বাবার ফ্রেন্ডের ছেলের সাথে নাকি আমার বিয়ে ঠিক করা, সে নাকি আমাকে বিয়ে করবে। আমি কি এই কথা শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেললাম? চলেন গল্পটা শুনি। আমার নাম আরোহী। ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সব কিছু ঢাকাতে। আমরা দুই বোন, আমি পরিবারের ছোট মেয়ে, সবার বেশ আদরের। তো আমাদের ঢাকাতে আমার বাবা বিজনেস করেন এবং ওইরকমভাবে মানে অভাব অনটন কখনো দেখি নাই বললেই চলে। আমাদের যে ফ্যামিলির বেশিরভাগ আত্মীয় স্বজন সবাই হচ্ছে দেশের বাইরে থাকে, আর গ্রামে কিছু থাকে, সেখানে ওইরকমভাবে যাওয়া হয় না। তো সবসময় আফসোস করতাম যে আমার হচ্ছে কোনো কাজিনদের সাথে আড্ডা দেয়া বা থাকে না ছুটির ভিতরে যে মামাদের বাড়ি খালাদের বাড়ি বেড়াইতে যাও, এই জিনিসগুলো কখনো হইতো না। তো আমাদের ফ্যামিলি বলতে ছিল যে আমার বাবার যারা হচ্ছে পার্টনার, আমার বাবারা তিনজন, বাবা আর আমার বাবার দুজন পার্টনার, মানে তারা তিন বন্ধু। তো তাদের তিনজনের এই ফ্যামিলিটাই ছিল আমাদের ফ্যামিলির মতো। যখন আমাদের আড্ডা, কথা বলা, একসাথে বসা, সব কিছু ঘরও একটা ফ্যামিলির মতো একটা সম্পর্ক ছিল তাদের সাথে আমাদের। তো আমার বাবা ছিলেন একজন, তার মধ্যে আরেকজন ছিলেন জিহাদ আঙ্কেল, আরেকজন ছিলেন হচ্ছে আসমান আঙ্কেল। তো জিহাদ আঙ্কেলের যেই বড় মেয়ে ছিল তার সাথে আসমান আঙ্কেল চাইতেন যে আসমান আঙ্কেলের যে বড় ছেলে তার সাথে বিয়ে হোক, বাট যে কোনো কারণে বিয়েটা হয় না। এবং এরপর থেকে শুরু হয় আঙ্কেলের হচ্ছে আমাকে বলা যে ওনার যে মেঝো ছেলে ওনার সাথে হচ্ছে আমাকে বিয়ে দেবে। তো আসমান আঙ্কেলের মেঝো ছেলের নাম হচ্ছে ইয়াশ। তো সে ভীষণ বদমেজাজি, খুব রাগী। বয়সের আমাদের অনেক যে বেশি ডিফারেন্স এরকম না। তো ছোটোবেলা থেকে তার সাথে আমার কখনো ওরকমভাবে কথা বলা, বসা, আড্ডা দেয় এগুলো হয় না। কিন্তু সবসময় এটাই শুনে বড় হয়েছে যে আঙ্কেল সবসময় বাবাকে বলে যে তোর মেয়েকে হচ্ছে আমার ছেলের জন্য নিব, তো ওকে দেখে দেখে রাখিস, কারোর সাথে যাতে পালায় যায় না, আবার যাতে প্রেম ট্রেম না করে। তো এগুলো নিয়ে তারা বেশ হাসাহাসি করতো যে আমাদের দুজনের বিয়ে হবে। এভাবেই ছোটোবেলা থেকে বড় হইতে থাকলাম। এসএসসি পরীক্ষা দিলাম। এখন যখন ছোট ছিলাম ব্যাপারটা একরকম ছিল, ক্লাস 9-10-এ ওঠার পর থেকে তখন তো সবই বুঝি। তো একজন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, হয়তো মনের কোণে কোথাও তার জন্য আমারও কোথাও একটা ফিলিংস ছিল যে তার সাথে আমার বিয়ে হইতে পারে। আর বাকি আমরা সামনে জিহাদ আঙ্কেলের ছোট মেয়ে ফারিনা হচ্ছে ফারিনার সাথে আবার পরীক্ষা দিলাম। মোটামুটি খুব ভালো রেজাল্ট হইলো, ভালোই একটা তো আমার সম্পর্ক ছিল। যখন এসএসসির পরে কলেজ ভর্তি হওয়ার পরে আমার বাবার যে পার্টনার, তারা যে তিনজন বন্ধু, তাদের একজন কমন বন্ধু যে ওই বাড়িতে সবারই হচ্ছে ইনভাইট, তার মেয়ের বিয়ে থাকে আঙ্কেলের। তো ওখানে হচ্ছে গ্রামে বিয়েটা থাকে এবং আমাদের সবাইকে হচ্ছে ইনভাইট করা হয়। তো সেখানে প্রথমে আমার যাওয়ার একদমই মত ছিল না, যে চিনি না জানি না আবার গ্রামের বাড়ি যাব বিয়েতে। তো বড় আপু বেশ আমাকে হচ্ছে বলে কয়ে তারপরে নিয়ে যায় বিয়ে বাড়িতে। তো ওইখানে আমরা হচ্ছে 2 দিন আগেই যাই। যাওয়ার পরে ওখানে যেদিন হচ্ছে মেহেদির অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান ওইরকমভাবে তো থাকে না, কিন্তু ওই যে যেহেতু একদিন আগে যাই, ওখানে গিয়ে প্রথমে তো ভাবছিলাম মনে হয় অনেক বোরিং হবে বা ভালো লাগবে না ব্যাপারটা। পরবর্তীতে যখন সবার সাথে আস্তে আস্তে পরিচয় হয় দেখি বেশ ভাল লাগে, সবার সাথে আমার বেশ ভাব হয়ে যায়। তো আমি খুবই হচ্ছে ছটফটে স্বভাবের মেয়ে ছিলাম, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে ফেলা, কথাবার্তা বলা, এগুলো ছিল আমার অভ্যেস। তো ওখান থেকে সবার সাথে খুব সুন্দর মিশে যায়। রাতে বসে সবাই ছাদে সবাই মেহেদি দেই। তো গ্রাম বলতে ওইরকমভাবে কোনো বড় অনুষ্ঠান করে উদযাপন করে মেহেদির অনুষ্ঠান করা হয় না, কিন্তু মেয়েরা সবাই বসে ছাদে বসে আড্ডা দেয়া, মেহেদি দেয়া, গল্প করা, এটা বেশ সুন্দর সময় কাটতেছিল। তো এর মাঝে হচ্ছে আমি আসমান আঙ্কেলের যে ওয়াইফ, আন্টির কাছে শুনতে পাইলাম যে ওনার ছেলে ইয়াশ হচ্ছে আসবে না। তো ঠিক আছে, না আসলে না আসুক। আমি আবার মনে মনে বলতেছিলাম ইস কী ভাব, তাকে হচ্ছে পালকি দিয়ে আনতে হবে বিয়ে বাড়িতে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে আসবে না, তার এখানে আসতে ভালো লাগে না। যাই হোক, তো এভাবে হচ্ছে আমরা রাত্রে প্রায় 12টা পর্যন্ত ছাদে। 12টার সময় হঠাৎই হচ্ছে কর্নিং বেল আসলো। তো ওই দিন তো হচ্ছে বিয়ের কোনো অনুষ্ঠান ছিল না, আমরা সবাই যারা সমবয়সী ছিলাম সবাই বসে ছাদে আড্ডা দিতেছিলাম, মেহেদি দিতেছিলাম। তো বড়রা সবাই মোটামুটি তাদের রুমেই ছিল, আমাকে পাঠানো হয় যে রুমটা খুলে দেওয়ার জন্য। তো দরজা যখন আমি খুলি, মেন গেটটা খোলার পরে দেখি ওখানে হচ্ছে ইয়াস দাঁড়ায় আছে। তো সে আমার দিকে একটু কপাল কুঁচকে তাকায়, আমাদের দুইজনের আর কি চোখাচোখি হয় যেটাকে বলে। সে আমার দিকে তাকায়, আমি তো তার দিকেই তাকাইছিলাম। এরপরে সে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। তার ফোনে কথা হয়েছে এবং সে জানে যে সবাই ছাদে। তো আমি হচ্ছে তার পেছন পেছন ছাদে যাই, কারণ আমি তো ছাদেই ছিলাম। ছাদে উঠে চলে যাই। ছাদে যাওয়ার পরে সে সবার সাথে কুশল বিনিময় করে এবং সবাই জিজ্ঞেস করে তুই যে বললি আসবি না, এখন আবার আসছিস। বলতেছে মা অনেক জোরাজোরি করতেছিল, এই জন্য আসছে। ফাইন, সে এসে কথাবার্তা হচ্ছে সবার সাথে টুকটাক বলে ছাদের এক কোনায় বসে ফোন টিপা শুরু করে। কারোর সাথে ওরকমভাবে আর বিশেষ কোনো কথাবার্তা বলে না। তবে এখানে যে জিহাদ আঙ্কেলের যে ছোটো মেয়ে
ফারিনাপুর সাথে তার হচ্ছে দেখলাম বেশ ভাব, তারা দুজন বেশ হাসাহাসি করতেছে, হেসে হেসে কথা বলতেছে। এবং এটা দূর থেকে আমি বারবার হচ্ছে এই জিনিসটা দেখে আমার যেন কোথাও একটা কষ্ট হচ্ছিল, যে এই লোকের সাথে ফারিনাপুর কিসের এত কথা, তারা এত হেসে হেসে কী বলতেছে, একটু দূরত্বে ছিল। তো এটা দেখতে দেখতে আমার বুকের ভেতরে কেমন যেন একটু মোচড় দিয়ে উঠলো, খারাপ লাগার একটা অনুভূতি চলে আসলো। এবং আমি ওখান থেকে উঠে গিয়ে ছাদের এক কর্নারে হচ্ছে রেলিং ধরে দাঁড়াইছিলাম। মনটা খারাপ লাগতেছিল এক কথায় বলতে গেলে, এবং ওনাদের দেখেই মনটা খারাপ লাগতেছিল। এর আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তো এভাবে প্রায় 1-1.5 মিনিট 2 মিনিট দাঁড়ায় থাকার পরে দেখলাম যে ইয়াস হচ্ছে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে ছাদের এই কর্নারটা, আমি অন্য একটা কর্নারে ছিলাম, সবাই এই পাশটাতে ছিল, এই পাশটাতে আসলো। আসার পরে সে ফোনে কথা বলছে আর মিট মিট করে হাসতেছে। এরকম হয় না যে প্রেম করলে মানুষ যেরকম হাসে, এরকম দেখলাম মিট মিট করে হাসতেছে। তো আমি তার দিকে তাকাইলাম, ছাদে আলো ছিল যথেষ্ট পরিমাণ, তাকে হচ্ছে দেখলাম, আমাদের চোখাচোখি হইলো। এরপরে সে যখন ফোনটা কাটলো, ফোনটা কেটে অনেকটা আমার সামনে এসে আমাকে বললো, যেটা কোন ধরনের নাটক, ওখানে সবাই ওইদিকে বসে আছে, এখানে দাঁড়ায় কী করতেছিস। আমার বেশ হচ্ছে খারাপ লাগলো, এটা কিভাবে হচ্ছে কথা বলার ধরন। তো আমি ওখান থেকে চলে আসলাম, চলে এসে আমি একদম ছাদ থেকে একবারে নিচে নেমে আমার রুমে, যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে যে আমি এই রুমে ঘুমাবো, ওই রুমে গিয়ে ঘুমায় গেলাম। তো কষ্ট লাগছে বেশ, বাট কষ্টটা কেন লাগছিল সেই অনুভূতিটা তখনও আমার হয় নাই। এরপরে ঘুমায় গেছি। সকালে উঠে জানতে পারলাম যে আমি ছাদ থেকে নেমে চলে আসার কিছুক্ষণ পরে ইয়াসো নাকি রাগ করে বাড়িতে চলে গেছে। তো এরপরে তো সে রাগ করে চলে গেছে, এটা শুনে আমার তেমন বেশি যে খারাপ লাগলো এরকম লাগে নাই। পরে আবার দেখলাম সে কোথাও থেকে মনে হয় চলেও আসছে। তো এটা আর আমার দেখা হয় নাই। তো হলুদের অনুষ্ঠান গ্রামে যেহেতু গেছে, আমার ওরকমভাবে কোনো প্ল্যান ছিল না শাড়ি টাড়ি পরার, কারণ তো সবাই দেখলাম শাড়ি পরতেছে এবং সবাই বললো যে তুইও শাড়ি পর। তো শাড়ি পরলাম। তো শাড়ি ওই দিনই আমার ফার্স্ট টাইম শাড়ি পরা, এর আগে কোনোদিন আমি শাড়ি পরি নাই। তো শাড়ি পরে একটা সামলানোর ব্যাপার থাকে, যা তারা হচ্ছে খুব তাড়াতাড়িতে রেডি হয়ে এক একজন এক এক কাজে চলে গেছে। আমি রুমে রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে যখন হচ্ছে বের হলাম, শাড়ি যেহেতু পরছি, আমি সবসময় খুব উঁচু হিল পরি সবসময়। তো উঁচু হিল পরে যখন দরজা থেকে মাত্র বের হইতে নেছি, তখনই একেবারে মানে পা কাত হয়ে পড়ে যেতে নিয়েছিলাম। এবং আমাকে হচ্ছে হাত ধরে আমাকে একেবারে ফিল্ম স্টাইলে ইয়াস আমাকে ধরলো। ধরার পরে সে এরকমভাবে মুখটুক কুচকে আমার সাথে মানে এরকমভাবে আমাকে বলল যে শাড়ি পরতে পারিস না, শাড়ি পরার কী হইলো, যে শাড়ি সামলাইতে না পারলে শাড়ি পরার কি এত ঢঙের কী হইলো। তো এটা সে বলে আমাকে, তারপরে আমি হচ্ছে কি বলবো, বেশ কষ্টই লাগলো। এরকমভাবে বলার কি আছে, শাড়ি পরতেই পারি, মানুষ এই বয়সে কি শাড়ি সামলাইতে পারে নাকি। তো আমি সিঁড়ি দিয়ে নিচে চলে গেলাম। ওখানে হলুদের অনুষ্ঠান যেরকম হয়, সবার আনন্দ করা, ছবি টবি তোলা। তো ইয়াসের ফোনটা ছিল হচ্ছে খুব দামি, ভালো ক্যামেরার একটা ফোন ছিল। তো ফারিনাপু ওর কাছ থেকে ফোনটা নিয়ে আসে এবং আমরা সবাই হচ্ছে তার ফোনেই ছবি তুলি। এখন ছবিগুলো তো ফারিনাপুর হাতে আমি ফোনটা দেখি এবং ফারিনাপু তুলে দেয়, আরও এক একজন, আমরা সবাই একসাথে একজন আরেকজনের ছবি তুলে দিতেছি। তো আমি তো আর জানতাম না ওইটা ইয়াসের ফোন ছিল। তো সেখানে আমাদের অনেক হচ্ছে ছবি টবি তোলা হয় সুন্দর মতো। বিয়ের অনুষ্ঠান, পরদিন বিয়ের অনুষ্ঠান থাকে, যে যার মতো যার যার বাড়িতে চলে যায়। আমরাও আমাদের বাড়িতে চলে আসি, খুব সুন্দর সময় কাটে বিয়ে বাড়িতে। তো আসার পরে বেশ কিছুদিন পরে হঠাৎ আমার মনে হয় যে এতগুলো ছবি তুললাম, একটা ছবিও তো পোস্ট করলাম না, বা একটা ছবি তো পাইলামই না। তো আমি হচ্ছে ফারিনাপুকে ফোন করলাম যে ফারিনাপু ছবিগুলো দিও। তো ফারিনাপু বলতেছে যে আমার কাছে তো ছবি নাই, ছবি তো আমরা তো ওই দিন ইয়াসের ফোন দিয়ে ছবি তুলছি। তখন আমি জানতে পারলাম যে ছবিগুলো ওর ফোনে তোলা। এটা জানলে তো আগে আমি ছবি তুলতামই না। তখন ফারিনাপু আমাকে হচ্ছে ওর নাম্বারটা পাঠাইলো এবং আমাকে বললো যে ওকে ফোন দিয়ে বলো যে পাঠাই দিবে ছবি। তো আমার একটু কেমন জানি লাগলো যে কয়টা ছবির জন্য এই লোককে আমি হচ্ছে ফোন দিব, সে যখন তখন খারাপ ব্যবহার করে, কেমন হচ্ছে ভালো মতো তো সুন্দর করে দুটো কথা কখনো বলে না, থাক ফোন দিব না। তো ফোন মেসেজ কিছুই করলাম না, বাট নাম্বারটা সেভ করে রেখে দিলাম, আচ্ছা ঠিক আছে দেখি। তো বেশ কিছুদিন পর হঠাৎ করে রাতের বেলা এরকম ঘুম আসতেছে না, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা মেসেজ করে দেখি, যদি রিপ্লাই দেয়, দিলে তো দিল, না দিলে নাই। তো আমি এরকম 12টা 12:30টার দিকে তাকে একটা মেসেজ করলাম যে আপনি হচ্ছে ছবিগুলো কি একটু দিবেন। তো কয়েক সেকেন্ডের মাথায় হচ্ছে ওপাশ থেকে রিপ্লাই আসলো যে এত দেরি হয়ে গেল ছবিগুলো চাইতে, এত সুন্দর করে সাজলা, এত ছবি তুললা। আমি তো ভাবছিলাম যে পরদিনই মনে হয় আমাকে জ্বালায় নিবা ছবির জন্য, বাট এতদিন সময় লাগলো তোমার ছবিগুলো চাইতে। এরপরে সে হচ্ছে আমার ছবিগুলো খুঁজে খুঁজে আমাকে সবগুলো পাঠাইলো। পাঠানোর পরে আমি কি বলবো, আমি জাস্ট তাকে থ্যাংক ইউ বলে রেখে দিলাম এবং ছবিগুলো ডাউনলোড করে রাখলাম।
ওই দিনের পরে আর তেমনভাবে তার সাথে কথা হয় নাই। আমার নতুন কলেজ যাওয়া দিনগুলো খুব সুন্দরই চলতেছিল। এভাবে হচ্ছে প্রায় কয়েক মাস কেটে গেল। কয়েক মাস কেটে যাওয়ার পরে হঠাৎ আমি দেখলাম যে ফেসবুকের যে সাজেশনে থাকে, আইডিগুলো সাজেস্ট করে অ্যাড ফ্রেন্ডের জন্য, সেখানটাতে আমি দেখলাম যে ইয়াসের আইডিটা ঘুরতেছে। তো বেশ কয়েকবার মনে হলো যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আবার মনে হলো ইস এই লোকের যে ইগো, আমি সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, থাক দরকার নেই। তো বেশ কিছুদিন যাবৎ দেখতেছি যে তার আইডিটা সামনে সামনে ঘুরতেছে, কিন্তু আমি তাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি না, যে আমি কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো বেশ কিছুদিন পরে দেখলাম তার আইডি থেকে একটা নোটিফিকেশান আসলো যে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এটা দেখে নিজের অজান্তেই কোথাও একটা বেশ ভালোও লাগলো এবং মুখে আমার হাসি চলে আসলো। আমিও খুব অবাক হলাম এটা কেন হচ্ছে। তো তখন হচ্ছে আমি হচ্ছে আবার সাথে সাথেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এটারই অপেক্ষায় ছিলাম, সে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আর আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলবো। তো ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে আবার মেসেজ করলো যে একেবারে ফোন কি হাতে নিয়ে বসেছিলা যে রিকোয়েস্ট যাওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললাম। তো এটা দেখে আবার আমি একটু লজ্জা পেয়ে গেলাম, আল্লাহ এটা করা ঠিক হয় না, একটু দেরি করে করা উচিত ছিল। তো আমি কোনো রিপ্লাই করলাম না, জাস্ট মেসেজটা দেখলাম। এরপরে সে আবার লিখলো যে এত ভাব ধরার কি আছে, এখন বেশ ভাব নিয়ে হচ্ছে মেসেজের রিপ্লাই দিচ্ছ না। আমি সেটাও কিছু বললাম না। এরপরে গিয়ে সে হচ্ছে বলতেছে যে সারাদিনে দেখি শুধু ফেসবুকে ছবি পোস্ট করো, শুধু কি এই কাজই করো না পড়াশোনাও কিছু একটা করো। আমি সেটারও কোনো রিপ্লাই দিলাম না, ওভাবেই মেসেজটা দেখে রেখে দিলাম। ওই দিনের পর থেকে আমি যখনই ছবি পোস্ট করতাম, সে হচ্ছে প্রত্যেকটা ছবির নিচে এসে একটা খোঁচা মারা কমেন্ট করতো। আদৌ কি আমি হচ্ছে সারাদিন ক্যামেরার সামনে থাকি কিনা, পড়তে বসি কিনা, মানে সবগুলো ছবিতে হচ্ছে খোঁচা মারা কমেন্ট করতে হতো। কিন্তু কখনো হচ্ছে একটা ছবি তো লাইক লাভ কিছুই রিয়াক্ট করতো না, বাট কমেন্ট করতো। তো আমিও ইচ্ছা করে ওর কমেন্টের কোনো রিপ্লাই দিতাম না। ও হচ্ছে এভাবে কমেন্ট করতো, এভাবেই চলতে থাকলো। তো এভাবে আমি কলেজের পরে যখন কোচিংয়ে যেতাম, আমার কোচিংটা ছুটি হইতে হইতে মাঝে মাঝে হচ্ছে একটু শিডিউল উল্টাপাল্টা থাকতো। টিচারদের হচ্ছে ওনারা একটু সন্ধ্যের দিকে ক্লাস থাকতো বা 2 ঘন্টা পরে ক্লাস থাকতো, এরকম করতে করতে মাঝে মাঝে একটু রাত হয়ে যেত। তো আমার বড় অপুর বিয়ে হয়ে গেছে, মা তেমন একটা আনতে যাওয়া বা বাইরে বের হয়ে গেলো যেতেন না। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকতেন। তো বাবা যখনই ব্যস্ত থাকতেন, বাবা করতেন কি, একদিন এরকম আমার একটু বেশি রাতি হয়ে গেল, এটা প্রথম দিন। তো বাবা হচ্ছে ইয়াসকে ফোন করে বললো যে বাবা হচ্ছে ওকে একটু নিয়ে আসবা কোচিং থেকে, অনেকটা তো রাত হয়ে গেছে, একা একা ভয় পাবে, তুমি একটু বাইকে করে গিয়ে ওকে নিয়ে আসো। তো এখন আমার বাবা আর আঙ্কেলের মাথায় তো ছিল হচ্ছে আমাকে তার সাথে বিয়ে দিবে, সে আমাকে আনতে গেলে তেমন কোনো সমস্যা তেমন একটা নেই, আর পরিচিত বা হচ্ছে ভালো কোনো প্রবলেমও হবে না। তো যেভাবেই সে আমি কোচিংয়ের ছুটির পরে বের হয়েছি, বের হওয়ার পরে দেখতেছে সে রাস্তার অপর পাশে দাঁড়ায় আছে। তো আমিও তাকে দেখে দাঁড়ায় আছি, কোনো রকম কোনো কথা বলতেছে না এবং অন্যদিকে তাকায় দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার পরে বেশ কিছুক্ষণ পরে সে বলতেছে যে আমি কি এখানে দাঁড়ায় থাকবো না বাসায় যাব। তো এই ছিল প্রথম দিন তারা আমাকে আনতে যাওয়া। এখন এই লোকের সাথে আমি হচ্ছে বাসায় যাব আবার বাইকে চড়ে প্রথম দিন। তো উঠলাম, বাইকে ওঠার পরে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে খুব সুন্দর করে বসলাম পেছনে ধরে, যাতে তার গায়ে আমাকে ধরতে না হয়। তো একটু চলার পরে সে এত জোরে ব্রেক করলো যে আমি হচ্ছে হুমড়ি খেয়ে তার উপরে পড়তে পড়তে তার কাঁধে হাত রেখে ধরলাম তাকে। তো কোথাও একটা আমার মনে হলো সে কি জিনিসটা ইচ্ছে করেই করলো। তো এই দিনের পর থেকে শুরু হয়ে গেল এরকম, যখনই বাবার দেরি হয় বা বাবা একটু হচ্ছে যে কোনো দেরি হয় বা আমি যদি বলি আনতে যাওয়ার জন্য বা কোনো কিছু, সে হচ্ছে ইয়াসকে ফোন করে, ইয়াস আমাকে আনতে চলে যায়। তো এভাবেই সব কিছু নর্মালি হচ্ছে চলতেছে আমাদের। তেমন একটা যে খুব বেশি কথাবার্তা বলা এরকম কিছু না, মাঝে মাঝে সে আমাকে আনতে যায়, দেখা হয়, ফোনে টুকটাক ওই যে ছবিতে কমেন্ট করে, সেখান থেকে কথা, মেসেজে 2-1 কথা জিজ্ঞেস করে, মন চাইলে উত্তর দেয়, না মন চাইলে নেই, এভাবেই চলতেছিল। এরপরে একদিন কলেজ বন্ধ ছিল, কোচিংটা বিকেলেই শেষ হয়ে যায়। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করি যে আমরা হচ্ছে একটু একটা রেস্টুরেন্টে যাই, বসে একটু খাওয়া দাওয়া করি। তো ওখানে আমাদের হচ্ছে 2টা ছেলে ফ্রেন্ড ছিল আর আমরা মেয়ে ফ্রেন্ড ছিলাম। তো আমরা যেই রেস্টুরেন্টটাতে গিয়ে বসি, ওখানে আমরা খাওয়া দাওয়া করতে করতে, আমি তো ফ্রেন্ডদের সাথে বসলে যেরকম হয় প্রচুর কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, আশেপাশে কে আছে কী করতেছে ওগুলো তো মাথায় নেই। এর মাঝে হচ্ছে আমার চোখ পড়ে পাশেই একটা টেবিলে, সেখানে হচ্ছে ইয়াস এবং তার ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, তারাও গ্রুপ করে তারা বসা। তো এটা দেখে আমার তেমন বেশি মানে কোনো কিছু হয় না, যে ঠিক আছে সে তার ফ্রেন্ডদের সাথে থাকতেই পারে। আমি আমার ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসি। চলে আসার পরে সে আমাকে রাতে হচ্ছে মেসেজ করে এবং বলে আমি কেন হচ্ছে কলেজ কোচিং বন্ধ করে আমি ছেলেদের সাথে আড্ডা দিতেছি, ঘুরতেছি। তো আমার বাবা যাতে ওই ছেলেদেরকেই বলে যে আমাকে কোচিং থেকে নিয়ে যেতে, তাকে কেন ডিস্টার্ব করে আমার বাবা,
মানে নানান কথাবার্তা সে আমাকে শোনাইতেছে। তো আমার ভীষণ রাগ লাগে যে এই লোকের, কিন্তু আমি তাকে বলে দিই যে আমি ছেলে ফ্রেন্ডে ঘুরি, মেয়ে ফ্রেন্ডে ঘুরি, এটা তো আপনার কি, আপনি কেন কথা বলতেছেন আমার ব্যাপারে, আপনি কেন নাক গলাবেন। এরকম এক কথা দুই কথায় প্রচুর কথা কাটাকাটি হয়। একসময় আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিই যে এই লোকের সাথে আমার কথারই দরকার নেই, এই লোকের সাথে আমি কেন কথা বলবো। সেও আমাকে হচ্ছে আনতে তেমন একটা যায় না। তো বেশ কিছুদিন এভাবে তাকে আমি হচ্ছে ব্লক করে রাখি। তো হঠাৎ একদিন আমাকে হচ্ছে ফারিন আপু ফোন করে আমাকে বলতেছে, তুই ইয়াসকে হচ্ছে সব জায়গা থেকে ব্লক করে রাখছিস কেন? বলছে তো ব্লক করে রাখবো না, আমার ওনার সাথে কথা বলতে ভালো লাগে না, সে এরকম হাবিজাবি কথা বলে। তো ফারিন আপু আমাকে খুব বলতেছে যে হ্যাঁ ও তোর কেয়ার করে, কি হাবিজাবি কথা বলছে, আর ভালো কিছু পেতে হলে এরকম দু একটা কথা শুনলে কিছু হয় না। তো এই লোকের কাছে আমি ভালো কিছু কি পাবো যে আমার কথা শুনলে কিছু হবে না। তো বেশ হচ্ছে টেনশনই হইল। তারপরে কেন জানি আবার হয়তো মনের কোথাও একটা এক কোণে তার জন্য আমার কোনো অনুভূতি ছিল, আমি আবার হচ্ছে তাকে আনব্লক করে দিলাম। আনব্লক করার পরে হচ্ছে 5-10 সেকেন্ডের মধ্যেই হচ্ছে মেসেজ আসলো কেন তাকে ব্লক করছি, এটা সেটা নানান কিছু। তো অনেক কথা কাটাকাটি হওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে সে বলতেছে যে আমি কেন হচ্ছে কোচিং বন্ধ করে ঘুরি। তো সে আমাকে বলে যে কালকে তার সাথে দেখা করতে। তো আমি বলি যে না, দেখি সময় হলে করবো বা পারবো না, এরকম বলার পরে সে বলে যে ছেলেদের সাথে তো ঘুরতে পারো, ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে যেতে পারো, আর এখন আমি বলছি দেখা করতে, এখন সময় হবে না। তখন তাকে আমি জিনিসটা বলি, আমি কোচিং বন্ধ করে কোথাও যাইনি, ওই দিন হচ্ছে কোচিং তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, গেছি এবং ফ্রেন্ডদের সাথে গেছি, তো কী হয়েছে। তো সে আমাকে বলে আমি জানি না কীভাবে দেখা করবা, কী করবা না করবা, কালকে 4টা বাজে তুমি আমার সাথে দেখা করবো। তো আমিও ঠিক আছে দেখা করবো। তো 4টা বাজে সে বলে, আমি একটু ইচ্ছে করে যে ঠিক আছে সে তো 4টা বাজে বলছে, আমি যেতে যেতে একেবারে 5টা বাজাই, যে আমি 5টা বাজে তারপরে যাই। তো সে বললে এই মেয়ে তোমাকে আসতে বলছে 4টা বাজে, এখন তুমি 5টা বাজাই দিছো, এত দেরি হয়েছে কেন, নানান কথাবার্তা বলে। সে জাস্ট আমাকে একটা কথা জিজ্ঞেস করে যে ওই দিন যে আমাদের সাথে ছেলেটা ছিল আমি কি তাকে পছন্দ করি না। তো আমি জাস্ট ঘাড় নাড়াই যে না। তো এই কথাটা শুনে সে ওখান থেকে উঠে চলে যায়। মানে এই এতটুকু কথা জিজ্ঞেস করার জন্য কে হচ্ছে এত প্যারা দিয়ে বসে থাকে, 1 ঘন্টা বসে রয়েছে, আমি আসছি 5 মিনিটও হয় নাই, সে ওখান থেকে চলে গেছে, আমি উঠে বাসায় চলে আসছি। ওই দিন আমাদের রেস্টুরেন্টে সে আমাকে এই কথাটা জিজ্ঞেস করার পরে সে শিওর হইল যে আমার জীবনে অন্য কোনো মানুষ নাই বা আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সেখান থেকে তার সাথে আমার বেশ কথাবার্তা চলতেছিল। তো এই যে আমাদের যে কথাবার্তা চলতেছিল, এই বিষয়টা কোনো রকমে বা কোনোভাবে আমার ফ্যামিলি থেকে হচ্ছে টের পেয়েছে, কারণ আপুর কাছে আমার ফোনের পাসওয়ার্ড ছিল, আপু আসলে ফোন ঘাটাঘাটি করতো, আমাদের এত চ্যাটিং হয়তো, এই বিষয়গুলো হয়তো আপু খেয়াল করছে বা দেখছে। সেখান থেকে আপু হয়তো বা বাবাকে বলছে, তো বাবা আঙ্কেলকে বলছে, তারা মনে মনে সবাই ভীষণ খুশিই ছিল যে আমরা ঠিক আছে, আমরা দুজনকে বুঝতেছি। তো ইয়াস হচ্ছে তখন অনার্সে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, আমি ইন্টারের 2nd ইয়ারে ছিলাম। তো সেখান থেকে তারা হচ্ছে ভাবতেছিল যে হ্যাঁ আমাদের মধ্যে বিয়েটা দিবে। তো সবাই মিলে একটা ডিসিশন নেয়, বা আপুরই হয়তো এই বুদ্ধিটা বেশি ছিল যে আমাদের সাথে একটু মজা করবে, যে বলবে যে আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলছে, ভাবছিল ইয়াসের সাথে বিয়ে দেবে, এখন দিবে না, এরকম কিছু একটা। যাই হোক, তো এর মাঝে আমি হচ্ছে ইয়াসকে একদিন ফোন করে বলি যে ঠিক আছে আমরা তো কথা বলতেছি অনেকটা সময় ধরে, এখন প্রচুর কথা হয় আমাদের, রাগারাগি ছোটোখাটো খুনসুটি, অনেক সুন্দর মোমেন্ট কাটে, বাট কখনো ভালোবাসি বলা বা পছন্দ করি বা বিয়ে শাদী নিয়ে কথা বলা, এরকম কোনো কথা আমাদের মাঝে হয় না। তো আমি ভাবলাম যে ইয়াসকে জিজ্ঞেস করি। তো আমি বললাম যে আচ্ছা আপনি হচ্ছে আমার সাথে এত কথা বলেন, কি আসলে বিষয়। তো সে কোনো কিছুই বলতেছিল না, আমি জাস্ট একবার তার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে হ্যাঁ। আমি বললাম আপনি যদি এরকম কোনো কিছু না বলেন, পরবর্তীতে দেখবেন একদিন বিয়ে করে চলে গেছে। তো সে বললো হ্যাঁ বিয়ে করলেই তো ভালো, তুই বিয়ে করলে আমিও বেঁচে যাব, বাবা মা হচ্ছে তোকে বিয়ে করার জন্য যে মাথা খাইতেছে, আমিও বলতে পারবো তোর বিয়ে হয়ে গেছে, আমি বেঁচে যাব। তো এই কথাটা আমার বেশ হচ্ছে এগোতে লাগে যে তাহলে আমি কি যেচে পড়ে তাকে হচ্ছে বিয়ে করতে চাচ্ছি, বা সে আমাকে চায় না, আমি শুধু তাকে একতরফা চাইতেছি। এরপরে আমি আমার ফোনটাই বন্ধ করে দিলাম, তার সাথে কথাবার্তা বলা বন্ধ। এর মাঝে আমার বাবা হচ্ছে আঙ্কেলকে বলছে, আঙ্কেল তাদের বাড়িতে এরকম কথা বলছে যে আমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। তো আমাকে হচ্ছে আমার বাবা এসে জিজ্ঞেস করলো যে আমরা এরকম এরকম তোমাকে বিয়ে দিতে চাচ্ছি, তুমি কি বলো। তো যেহেতু যাকে আমি পছন্দ করতেছি সে আমাকে চায় না, তো আমি কি বলবো। আমি বাবাকে বললাম তোমরা যেটা ভালো মনে করো করো। তো এরকম একদিন হচ্ছে ইয়াসদের বাড়িতে আমাদের সবার ইনভাইট করে যাওয়ার জন্য, কিন্তু আমি বলে দিই যে ওদের বাড়িতে আমি যাব না। ততদিন ওর সাথে আমার এখনও কথাবার্তা বলা নর্মাল হয় নাই। তো এর মাঝে বাবা যায়, মা যায়, আমি একাই বাড়িতে থাকি। তো তারাও বাড়িতে চলে যায়। ওখানে যাওয়ার পরে তারা আবার ইয়াসের সামনে এই বিষয়টা নিয়ে কথা বলে যে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার জন্য ছেলে দেখতেছে, এরকম কিছু বলে।
তো তখন বাবা মারা চলে গেছে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমাদের বাসায় কলিং বেল বাজে। তো এই সময় কে আসলো, আমি দরজা খোলার পরে দেখি ইয়াশ। তো আমার বেশ ভয় লেগে যায় যে বাবা মা কেউ বাড়িতে নেই, ও হচ্ছে খালি বাড়িতে কেন আসছে। তো সে ভেতরে ঢুকে সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে, জাস্ট আমাকে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে, এবং দেয়ালের সাথে চেপে ধরে সে আমাকে বলতেছে যে তোর অনেক বিয়ে করার তাড়া না, ঠিক আছে যা তুই বিয়ে কর, তুই বিয়ে করলে আমি বেঁচে যাই। তোর এতটুকু সহ্য হইলো না, আমি ভাবছিলাম যে অন্তত পক্ষে তুই ইন্টার পরীক্ষাটা দে, আমি অনার্সটা শেষ করি, তারপরে কিছু একটা করব। কিন্তু না, তোর তো অনেক তাড়া, তুই যাকে খুশি তাকে বিয়ে করে ফেল। এরকম আমাকে অনেকগুলো কথাবার্তা শোনায় সেই ফার্স্ট টাইম তার ফিলিংসটা আমার সাথে শেয়ার করলো যে না, সেও বিয়ে করতে চায় আমাকে, বা সে আমার সাথে থাকতে চায়। তো এটা বলে সে করলো কি, চলে গেল। মুহূর্তের মধ্যে আসলো, আমাকে কতগুলো কথা শোনায়, এবং কথাগুলোর মাঝে সে এটা স্বীকার করে গেল সে চায় আমাকে ভালোবাসে, বা সে আমাকে বিয়ে করতে চায়। এরপরে সে চলে গেল। আমি তো হা হয়ে গেলাম, কিসের মধ্যে থেকে কি হয়ে গেল। ওই দিন আমার সাথে রাগারাগি করে চলে যাওয়ার পর ইয়াসের সাথে আমার আর তেমনভাবে আর কোনো কথা হয় নাই। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, সে হয়তোবা সে সামনে থেকে কিছু বলবে বা এতটা খারাপ ব্যবহার করে, যা হোক সময়ের উপরে সব কিছু ছেড়ে দিলাম যে আচ্ছা দেখি বাবা মা যদি বিয়ে দিয়ে দেয় তাতেও কোনো সমস্যা নাই, আর যদি তার সাথে বিয়ে হয় তাতেও কোনো সমস্যা নেই। সব কিছু বাদ দিয়ে চিন্তা করলাম যে না, এখন পড়াশোনায় মন দেই, এগুলো বাদ, জীবন থেকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, যেটা হয় সময়ের সাথে হবে। তো সেভাবে পড়াশোনা করতে থাকলাম ঠিকঠাক মতো। তার সাথে একদমই আর কথাবার্তা হয় না, কোনো সব কিছু বন্ধ, কারণ সেও মনে মনে ভেবে নিছে যে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাতেও বেচারা একটু কষ্ট পাইছে যে আমি কেন ওয়েট করতে পারতেছি না। যেটাই হোক, তো এভাবে হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো, ইয়াসের অনার্স পরীক্ষা শেষ হলো, এবং সে পরীক্ষা শেষ হওয়ার পরে ছোটোখাটো একটা ব্যবসার শুরু করলো। এবং পুরো ফ্যামিলি হচ্ছে, যেহেতু আগে থেকেই চাইতো যে আমাদের বিয়েটা হোক, তো যখন ছেলে কাজ করা শুরু করছে, মানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, মেয়েরও প্রায় আয় পাশ করা মানে তো আর ছোটো নেই, পড়াশোনা হয়ে গেছে, তখন দুই ফ্যামিলি মিলে বসলো এবং একটা ডেট ফিক্সড করলো। এবং সেখানটাতে আমার যখন মতামত চাইলো, আমি আর ভালো মন্দ কোনো কিছু বলি নাই যে এখন আবার কী বলবো, কোথা থেকে কি হয়ে যাবে, পরে আর বিয়েটাই হবে না। তো এভাবে হচ্ছে আমাদের আংটি পরানো হলো, এবং বিয়ের সব অনুষ্ঠান করে সুন্দরভাবে আমাদের বিয়েটাও খুব সুন্দরভাবে হয়ে গেল। তো বিয়ের পরে হচ্ছে নর্মালি যেরকম আর 5টা মেয়ে বাসর ঘরে থাকে, আমিও এরকম বাসর ঘরে বসে বসে ওয়েট করতেছিলাম কখন হচ্ছে নতুন বর আসবে, ছবি টবি তুলবো। আর ওয়েট করতে করতে কোথাও একটা ঘুমায় গেছি। ঘুম থেকে উঠলাম প্রায় আধা রাত্রে, 2টা-3টা বাজে উঠে দেখি তখন হচ্ছে ইয়াস আসছে এবং আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। এটাতে আমি বেশ অবাক হইলাম, এরকম ঘাট তারা এরকম বদমেজাজি লোক আবার বোর জন্য গিফটও কিনছে। সে আমার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে আসছিল, এবং সে এসে তখন আমাকে বলে যে অনেক সময় রাগে অভিমানে সে আমাকে অনেক কিছু উল্টাপাল্টা কথা বলছে, অনেক রাগারাগি করছে, সেটার জন্য সে সরি বলে। আর এটাই ছিল আমার জন্য মনে হয় সবচেয়ে বড় গিফট, যে এই লোক আবার সরি বলতে পারে, বা সে তার অনুভূতিটা এত সুন্দর করে আমার কাছে প্রকাশ করতে পারতেছে। তো যেটাই হোক, সেখান থেকে তারপরে নতুন জীবনের সূচনা হয়, এবং আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আছি। কোনো রকম সে আমাকে খুব ভালোবাসে, খুব ভালো রাখছে। তো এটাই ছিল ভালোবাসার গল্পটা। কেমন লাগলো গল্পটা তোমাদের, সেটা তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। আমার তো গল্পটা বেশ ভালোই লাগছে। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।